আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন, আশা করি সকলেই ভালো আছেন। তো ক্লাস শুরু করার আগে আজকে আপনাদের একটি ইম্পর্টেন্ট ক্লাস। আশা করি সকলেই আজকের ক্লাসে মনোযোগ দিবেন এবং আজকের ক্লাসের বিশেষ বিশেষ কিছু নোট রাখবেন। তো ক্লাস শুরু করার আগে প্রথমেই আমি যেটি জানতে চাইবো সকলের কাছে, আমার কথা এবং কথা পুরোপুরি শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু আপনারা সবাই একটু রেসপন্স করেন এবং একটু এনশিওর করেন। ওকে, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানান কাইন্ডলি সবাই। আচ্ছা, আপনাদের গ্রুপে একটা টেক্সট করে দেই আমি। আচ্ছা, ওকে, ক্লাস শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে ভাই। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। তো আজকে আমাদের ক্লাসের টপিক হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। ওয়ান অফ দ্য মোস্ট এবং সিরিয়াস একটা টপিক, খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, শুধুমাত্র প্রিলিমিনারির জন্য নট দ্যাট, আমাদের লিখিতর জন্য আমাদের সংবিধান জানা খুবই জরুরি। আমাদের ইভেন বিশেষ ভাইভাতেও সংবিধান থেকে অনেক সময় প্রশ্ন ধরে থাকে, সংবিধানে এত ধারায় কি আছে, অত ধারায় কি। তো আমরা আর সংবিধান এমন ভাবে পড়বো যেন ক্লিয়ারলি রিটেন, সবকিছু মোটামুটি একেবারে কনফিউশনের জায়গাগুলো একদম ক্লিয়ার হয় এবং আমরা খুব ভালোভাবে এই টপিকটি আত্মস্থ করতে পারি। আর একটা কথা বলি, লিটারেলি যেটা করি, যারা হয়তো সংবিধান আগে পড়ে ফেলছেন বা রেফারেন্স বই থেকে পড়ছেন, তো তারা সংবিধানের যখন অনুচ্ছেদ গুলো মেমোরাইজ করতে গেছেন, আপনারা নিশ্চয়ই একটা প্রবলেম ফেস করছেন যে এতগুলো অনুচ্ছেদ আদৌ কি মুখস্থ হবে। আচ্ছা, হবে কি হবে না এটা ইনশিওর হবার জন্য আমরা চলেন একটু দেখি যে এটা আসলে এতগুলো অনুচ্ছেদ এটা আসলে কিভাবে কি উম হবে। আমরা একটু আহ, আজকের যে ক্লাস, এইটা হচ্ছে খুব স্ট্র্যাটেজিক্যালি সংবিধানের ধারা উপধারাগুলো খুব ভালোভাবে আমরা আত্মস্থ করে ফেলবো। তো সংবিধান থেকে আমাদের যা যা পড়তে হবে সেটা হলো প্রথমে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো আহ, সংবিধান রচনার ইতিহাস, ব্যাকগ্রাউন্ড, গণপরিষদ কিভাবে গঠন হলো, সংবিধান কমিটি, খসড়া পেশ এবং কার্যকারিতার তারিখ সমূহ। এবং এই সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ আছে, যেমন অনুচ্ছেদ 1 থেকে 25, অনুচ্ছেদ 27, 28, 29, 29, 31, 33, 36, 41, 42, 43, অনুচ্ছেদ 48, 63, 64, এরপর অনুচ্ছেদ 65, 66, এরপর 93, 97, অনুচ্ছেদ 94, 15, 117 অনুচ্ছেদ এবং অনুচ্ছেদ 118, 123, 137, 142। এখানে যেই কয়েকটি অনুচ্ছেদ আছে, আমরা যদি জাস্ট শুধুমাত্র এই অনুচ্ছেদগুলো খুবই ভালোভাবে পড়ে মুখস্থ করে আত্মস্থ করে যাই, ইনশাআল্লাহ এর বাইরে বিশেষ প্রিলিমিনারিতে অর্থাৎ এই অনুচ্ছেদগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না আশা করা যায়। এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করা যাক যে সংবিধান আসলে বেসিক্যালি কয়েকটি ভাগে বিভক্ত। কেমন? কয়েকটি ভাগে বিভক্ত এবং এই প্রত্যেকটি ভাগে আবার বেশ কিছু অনুচ্ছেদ আছে। আচ্ছা, তো এই জন্য অনুচ্ছেদ গুলোর পাশাপাশি এই অনুচ্ছেদ গুলো কোন ভাগে লিখিত, এই অনুচ্ছেদ গুলো সেগুলো এই ব্র্যাকেটে লিখে আছে। যা হোক, যেটি বলছিলাম, আমরা এই অনুচ্ছেদ গুলো খুবই ভালোভাবে পড়বো। এরপরে আমাদের সংবিধান অনুচ্ছেদ গুলো পড়ার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে প্রথম সংশোধনী, দ্বিতীয় সংশোধনী, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 12 এবং 15তম সংশোধনী। কিছু তফসিল জানতে হবে আমাদের, প্রথম থেকে সপ্তম তফসিল, বিশেষ করে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তফসিল সম্পর্কে ইলাবোরেট একটা ধারণা রাখতে হবে। এরপর শপথ গ্রহণ, সংবিধানের 3য় তফসিল অনুযায়ী কে কাকে শপথ পাঠ করান, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যেমন প্রধানমন্ত্রীকে কে শপথ পাঠ করান, রাষ্ট্রপতিকে কে শপথ পাঠ করান। এরপর হচ্ছে আপনার বিচারপতিকে কে, এই যে বিচারপতিকে কে, প্রধান বিচারপতিকে কে শপথ
পাঠ করান, এই যে কে কাকে শপথ করান, এই টপিকগুলো থেকে কিন্তু লিটারেলি প্রশ্ন এসে থাকে। ওকে, আমরা তাহলে একটু ধীরে ধীরে চলেন শুরু করি। আসলে কোন কোন টপিকগুলো আমরা হাইলাইট করব। তো তার আগে আমরা দ্বিতীয় ভাগে আমরা সংবিধান রচনার ইতিহাস। আমরা শুরুতে দেখে নিলাম আসলে কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো আমরা এই জিনিসগুলো আসলে খুব গুরুত্ব দিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমরা এবার চলে যাব হচ্ছে সংবিধান রচনার ইতিহাস ও গণপরিষদ বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমাদের যে সংবিধান রচনা হলো, এই রচনাটা কিভাবে হইছে? এখানে একটি বিষয় খুব ক্লিয়ার হওয়া প্রয়োজন যে গণপরিষদ বলতে আসলে কি বুঝায়? আচ্ছা, গণপরিষদ বলা হয় সংবিধান রচনা করার জন্য যে পরিষদ বা সভাসদ, সেই সভাসদ বা পরিষদকে আমরা বলি গণপরিষদ। তাহলে গণপরিষদ আসলে কেন প্রয়োজন হয়? সংবিধান রচনা করার জন্য। তো বাংলাদেশে কি এখন একটি এক্সিস্টিং সংবিধান আছে? উত্তর হচ্ছে আছে। কাজেই বাংলাদেশে যেহেতু সংবিধান এক্সিস্টিং সংবিধান আছে, কাজেই এখন আর গণপরিষদের প্রয়োজন নেই। কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে নতুন যখন বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হলো, তখন আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন হলো। আমরা তো আর পাকিস্তানের সংবিধানে দেশ পরিচালনা করব না। কাজেই যেহেতু বাংলাদেশেরও নতুন সংবিধান প্রয়োজন হলো, সেই সময় একটি গণপরিষদ গঠন হয়েছিল। তো আমরা এই গণপরিষদ আসলে কিভাবে ফর্ম হলো এবং এর সদস্য সংখ্যা কতজন ছিল, এইগুলো যদিও লিটারালি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার পরে আহ খুব বেশি গুরুত্বপূর্ণ ইস্যুস না, এখান থেকে কম প্রশ্ন আসতে পারে। এরপর আমাদের এই ইতিহাস বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড জানতে হবে। সেটি হলো এই আহ, গণপরিষদ আসলে গঠন হয়, আমরা জানি যে গণপরিষদের যারা সদস্য, এখন ধরেন আমি আপনি কি গণপরিষদের সদস্য হইতে পারবো? ধরেন নতুন করে আমরা আবার 1971 ফিরে যাই, নতুন করে দেশ স্বাধীন হয়েছে, তো গণপরিষদ আহ্বান করা হয়েছে বা গণপরিষদ ফর্ম করা হবে, রাষ্ট্রপতি অ্যানাউন্সমেন্ট করছে। তো এখন এই সদস্য কারা হবে? সদস্য হবে নির্বাচিত সদস্যরা। তো 1971 সালে তো আমাদের সে সময় নতুন যে রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র গঠন হলো, ওই সময় তো কোনো ভোট হয়নি। তাহলে নির্বাচিত সংসদ সদস্য আমরা কই পাবো? এই নির্বাচিত সংসদ সদস্যরা কারা ছিল? তারা ছিল 1970 সালে 7 ডিসেম্বর এবং 17 ডিসেম্বর যে জাতীয় প্রাদেশিক পরিষদ নির্বাচন হয়, অর্থাৎ পূর্ব পাকিস্তানে, সেই সময় তারা এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট ইলেক্টেড হয়। তাদেরকে নিয়েই দেশ স্বাধীন হবার পর এই গণপরিষদ গঠন করা হয়। এবং এই গণপরিষদের মোট সদস্য সংখ্যা কতজন ছিল? মোট সদস্য সংখ্যা ছিল হচ্ছে 469 জন। এবং এই 469 জন, আচ্ছা এখানে একটি বিষয় একটু কারেকশন করে নিই, গণপরিষদের সদস্য সংখ্যা না, এই সদস্যরা হলো যারা জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ, জাতীয় পরিষদ মানে পুরো পাকিস্তান মিলিয়ে, এবং প্রাদেশিক পরিষদ মানে পূর্ব পাকিস্তানে সাংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 300 জন, প্লাস হচ্ছে 169 জন, মোট 469 জন। এরা ছিলেন ইলেক্টেড মেম্বার বা সংসদ সদস্য যেটাকে আমরা বলি। কিন্তু যখন গণপরিষদ গঠন হয়, তখন এই 469-এর মধ্য থেকে 1971 অনেকে যুদ্ধাপরাধ করছে, অনেকে মৃত্যুবরণ করছে, অনেকে দেশ ত্যাগ করছে, এসবের কারণে 469-এর পরিবর্তে 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠন হয়। তাহলে পরীক্ষায় যদি আসে গণপরিষদ গঠন হয় কতজন সদস্য নিয়ে, আমরা অ্যান্সার করবো হচ্ছে 403 জন সদস্য নিয়ে। ওকে, এখানে গণপরিষদ কিভাবে ফর্ম হলো ডিটেইল হিস্টোরি দেওয়া আছে। যেমন গণপরিষদ গঠন করার জন্য আহ একটি আদেশ দিতে হয়, সেটাকে বলা হয় অস্থায়ী সংবিধান আদেশ বা প্রভিনশনাল কনস্টিটিউশনাল অর্ডার। এই অর্ডার জারি করা হয় 1972 সালে 11ই জানুয়ারি, এবং ঠিক তার 2 মাস পরে অর্থাৎ 23শে মার্চ মাসে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। এখানে একটা প্রশ্ন আপনারা করতে পারেন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু। 1971 সালে বাংলাদেশের রাষ্ট্রপিতা ছিলেন, মানে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান। তো এখন যেহেতু উনি উপস্থিত ছিলেন, অর্থাৎ পশ্চিম পাকিস্তানে কারাগারে আটককৃত ছিলেন, ওই সময় অস্থায়ী রাষ্ট্রপতি
হন নির্বাচিত হন সৈয়দ নজরুল ইসলাম। তার নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়। আচ্ছা, এখানে একটা ব্যাপার যেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে ব্যাক করেন অর্থাৎ ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস যেটা পালন করা হতো এর আগে। তো ব্যাক করার পরে ঠিক তার পরের দিন অর্থাৎ ১১ জানুয়ারি ১৯৭২ সালে উনি যেটা করলেন অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। তখন কিন্তু রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু এই যে ২৩ মার্চে আমরা দেখতে পেলাম যে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি তো রাষ্ট্রপতি কি চেঞ্জ হয়ে গেছে মানে এই মাত্র ২ মাস উত্তর হচ্ছে হ্যাঁ। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি হচ্ছে প্রধানমন্ত্রী হন এবং রাষ্ট্রপতি বানানো হয় তৎকালীন বিচারপতি আবু সাইদ চৌধুরী। তো তিনি বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। আচ্ছা, আদেশ অস্থায়ী সংবিধান আদেশ থেকে বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়। এই আদেশের পরিপ্রেক্ষিতে ১০ এপ্রিল ১৯৭২ সালে গণপরিষদ অর্থাৎ সংবিধান প্রণয়নের জন্য যে সভাসদ বা পরিষদ সেটাকে আমরা বলছি গণপরিষদ। এই গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং এই অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ এবং ওই অধিবেশনের প্রথম স্পিকার হন শাহ আব্দুল হামিদ এবং প্রথম ডেপুটি স্পিকার হন মোহাম্মদুল্লাহ। আচ্ছা, এর ঠিক একদিন পর অর্থাৎ ১১ এপ্রিল ১৯৭২ সালে ৩৪ সদস্য বিশিষ্ট সংবিধান রচনা কমিটি গঠন হয়। তাহলে খেয়াল করেন গণপরিষদের সদস্য ছিল কতজন? ৪০৩ জন। এই ৪০৩ জন কিন্তু সংবিধান রচনা কমিটির সদস্য না। এরা হচ্ছে সংবিধান রচনার জন্য যে পার্লামেন্টারি অ্যাসেম্বলি বা যেটাকে আমরা বলি হচ্ছে উম আ যেটাকে আমরা আ বলি হচ্ছে গণপরিষদ বা সংবিধান রচনার জন্য সভাসদ সেটার সদস্য ছিল ৪০৩ জন। তাদের মধ্য থেকে ১১ এপ্রিল ১৯৭২ সালে ৩৪ জন সদস্যকে নিয়ে সংবিধান রচনা কমিটি গঠন হয় এবং এই রচনা কমিটির প্রথম বৈঠক হয় ১৭ এপ্রিল এবং ১২ এপ্রিল এই গণপরিষদ বেশ কয়েক মাস সময় নিয়ে একটি খসড়া সংবিধান উত্থাপন করেন। এই খসড়া সংবিধান উত্থাপন করেন কে? ডক্টর কামাল হোসেন। এবং এই যে ৩৪ সদস্য বিশিষ্ট গণপরিষদ, এই গণপরিষদের সভাপতি ছিলেন কিন্তু ডক্টর কামাল হোসেন। এবং ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদের সর্বসম্মতিক্রমে সংবিধান গৃহীত হয়। এজন্য ৪ নভেম্বরকে আমরা বলি হচ্ছে সংবিধান দিবস এবং তার পরের মাসে ১৪ থেকে ১৫ ডিসেম্বর ১৯৭২ সালে গণপরিষদ সদস্যগণ হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন। অর্থাৎ আমাদের যে প্রথম সংবিধান প্রণয়ন হয়েছিল এটা কিন্তু হাতে লেখা সংবিধান। এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় অর্থাৎ প্রথম বিজয় দিবসে। তো এই যে সংবিধান রচনার যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ইতিহাস এইখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে। কাজে এই আহ, এই বিষয়টা আমরা খুব ভালোভাবে দেখব। এবার চলেন আসা যাক সংবিধান রচনা কমিটি যে ৩৪ জন ছিলেন তাদের ডিটেইল কিছু তথ্য। যেমন মোট সদস্য ছিল ৩৪ জন এবং ওই ৩৪ সদস্য বিশিষ্ট যে সংবিধান রচনা কমিটি ছিল তার সভাপতি ছিল ডক্টর কামাল হোসেন এবং তাকে সংবিধানের রূপকার বা স্থপতি বলা হয় এবং একমাত্র মহিলা ছিল বেগম রাজিয়া বানু। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে যে সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যর নাম কি? বিরোধী দলীয় সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত, ন্যাপ তৎকালীন সময় ন্যাপ দল করতেন উনি এবং এই আমাদের দেশের যে সংবিধান রচনা করেছে ১৯৭২ সালে এটা হচ্ছে কার অনুপ্রেরণায় লেখা হয়েছে বা কাকে মডেল হিসেবে বিবেচনা করে লেখা হয়েছে? এটা হচ্ছে ভারত এবং যুক্তরাজ্যের সংবিধানের কে মডেল হিসেবে ধরে আমাদের সংবিধানটা লেখা হয়েছিল। তো এই হস্তলিখিত হাতে লিখিত মূল সংবিধান এটার হচ্ছে ক্যালিগ্রাফার বা মূল লেখক হচ্ছে কিন্তু শিল্পী আব্দুর রউফ। অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, কভার ডিজাইন করেন শিল্পী কামরুল ইহসান। পৃষ্ঠা হচ্ছে ৯৩ পাতা, স্বাক্ষর সহ ১০৯ পৃষ্ঠা এবং স্বাক্ষরকারী হলো গণপরিষদের ৩৯৯ জন সদস্য। সুরঞ্জিত সেনগুপ্ত হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করলেও এম এ জি ওসমানী ও মানবেন্দ্র নারায়ণ লারমা স্বাক্ষর করেননি। আচ্ছা, এই জন্য ৩৯৯ জন ৪০১ জন গণপরিষদের সদস্য ছিল। তাহলে সরি ৪০৩ জন। তাহলে তার মধ্য থেকে স্বাক্ষর করেন কতজন? ৩৯৯ জন। আচ্ছা,
এই যে হস্তলিখিত সংবিধান কই সংরক্ষিত আছে? বাংলাদেশ জাতীয় জাদুঘরে। ওকে, এবার আসা যাক হচ্ছে সংবিধানের মৌলিক ও তুলনামূলক কিছু তথ্যাবলী। আমাদের যে সংবিধান, আমাদের সংবিধানের যে মূল নাম, এটার নাম কি? এটার নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। সংবিধানের পূর্ণ নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এই যে সংবিধানের পূর্ণ নাম, এইটা হচ্ছে আমাদের কত অনুচ্ছেদে আছে? 153 অনুচ্ছেদ। ওকে, আমাদের যে সংবিধানের প্রস্তাবনা, যে কোনো একটা সংবিধান লিখতে গেলে একটা প্রস্তাবনা লিখতে হয়। এই প্রস্তাবনার উপরে, একদম উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবং এই সংবিধানের প্রকৃতি কেমন? অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানের প্রকৃতি হচ্ছে লিখিত সংবিধান অবভিয়াসলি। আচ্ছা, এখানে একটা কথা বলি, পৃথিবীতে কিছু কিছু দেশের সংবিধান আছে অলিখিত, কেমন? তো আমাদের সংবিধানটা হচ্ছে লিখিত এবং দুষ্পরিবর্তনীয়, মানে সহজে পরিবর্তন করা যায় না। সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদের মোট যে সদস্য সংখ্যা, যাদের 2/3 2/3 ভোটের প্রয়োজন হয়। আচ্ছা, এই বিষয়টা একটু বুঝায় বলি। সংবিধান সংশোধন, ধরেন জাতীয় সংসদে নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট কতজন? উত্তর হচ্ছে 300 জন। তাহলে সংবিধানে যদি আমরা সংশোধন করতে চাই, তাহলে এই 3/2 ভোট লাগবে, অর্থাৎ 200 জন। 200 জন সংসদ সদস্যের ভোট লাগবে। টু-থার্ড মেজরিটিতে এই সংবিধান সংশোধন করা যাবে। কেমন? বিষয়টা বোঝা গেল? ওকে। আচ্ছা, আমাদের সংবিধানে যে ভাষা, এই ভাষাটা হলো হচ্ছে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় লেখা আছে। তবে যদি বাংলা ইংরেজি ভাষার মধ্যে অর্থগত কোনো বিরোধ দেখা যায়, তাহলে বাংলার প্রাধান্য পাবে। আর সংবিধান হলো আমাদের বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় আইন। আর সংবিধান প্রণয়নের সময় রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আব্দুল সাইদ চৌধুরী এবং প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আহ পৃথিবীর অনেক সময় সংবিধান থেকে যখন প্রশ্ন করা হয়, তখন এরকম প্রশ্ন আছে, পৃথিবীর সব থেকে বড় সংবিধান কাদের? পৃথিবীর সব থেকে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। কয়টা অনুচ্ছেদ? 395টি অনুচ্ছেদ। এবং বিশ্বের ক্ষুদ্রতম সংবিধান হচ্ছে শব্দ সংখ্যায় মোনাকো, মাত্র 3814 শব্দের সংবিধান। এবং অনুচ্ছেদ সংখ্যায় সব থেকে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভুটানের, মাত্র 60টি অনুচ্ছেদ আছে। এবং প্রথম লিখিত সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধান। প্রথম লিখিত সংবিধান 1757 সালে রচিত, 1789 সালে কার্যকর হয়। এবং অলিখিত সংবিধানের দেশসমূহ যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, ইসরায়েল এবং সৌদি আরব। এই দেশগুলোর কিন্তু লিখিত বা রিটেন কোনো কনস্টিটিউশন বা সংবিধান নেই। ওকে, এবার আসা যাক, একটু আগে আমি যেটা বললাম, আমাদের যে পুরো সংবিধান, এই পুরো সংবিধানকে আসলে কিছু ডিভিশন বা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগ আমাদের সংবিধানে? মোট ভাগ হচ্ছে প্রথম থেকে 11টা। এই প্রত্যেকটা ভাগগুলোকে আবার অনুচ্ছেদে ভাগ করা হয়েছে। যেমন প্রথম ভাগে প্রজাতন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের প্রজাতন্ত্র স্টেট হিসেবে কি কি বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপলস কি কি হবে, এর হচ্ছে জাতীয় সঙ্গীত কি হবে, পতাকা কি হবে, নাম কি হবে, মানে সীমানা কি হবে, এইগুলো মিলেই তো প্রজাতন্ত্র, দ্য রিপাবলিক। তাহলে প্রথম ভাগে প্রজাতন্ত্র, এবং প্রজাতন্ত্রের অনুচ্ছেদ সংখ্যা কতগুলো? 1 থেকে 7 খ। ঠিক একইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম এবং 11তম ভাগে কোন কোন অনুচ্ছেদ নিয়ে আলোচনা করা আছে, এগুলো ডিটেইল দেওয়া আছে। আমরা জাস্ট এটা একদম মুখস্থ করার দরকার নাই, এক নজর জাস্ট দেখে নিব। ওকে, আমরা এবার মূল আলোচনায় চলে আসি, চলেন। যে আচ্ছা, নিচেও আছে পঞ্চম ভাগ, ষষ্ঠ ভাগে জুরিসডিকশন বা বিচার বিভাগ। আর আচ্ছা, ওকে, এটা আমরা দেখে নিব। ওকে, এবার আসা যাক হচ্ছে অনুচ্ছেদ সমূহের যে বিস্তার। এই যে আমরা বললাম যে সংবিধানের ভাগ হচ্ছে মোট 11টা ভাগ। এই 11টা ভাগে প্রত্যেকটা ভাগে আবার একাধিক অনুচ্ছেদ আছে। বেসিক্যালি আমাদের মনে রাখতে হবে হচ্ছে অনুচ্ছেদ গুলো। তো প্রথম ভাগে হচ্ছে আমাদের সংবিধানের প্রথম ভাগে কি নিয়ে আলোচনা করেছে? প্রজাতন্ত্র। আচ্ছা, প্রজাতন্ত্রে অনুচ্ছেদ সংখ্যা কয়টি? 1 থেকে 7 খ। আচ্ছা, এখানে একটা বিষয় বলি। ফার্স্ট অনুচ্ছেদে, একদম প্রথম অনুচ্ছেদে কি লেখা আছে? প্রজাতন্ত্র।
আচ্ছা, এখন প্রশ্ন হলো আমরা যে সংবিধানের অনুচ্ছেদগুলো মুখস্থ করব, এইগুলো তো আসলে নরমালি আমরা যদি মুখস্থ করি যে অনুচ্ছেদ ১ এ প্রজাতন্ত্র, অনুচ্ছেদ ২ এ প্রজাতন্ত্রের সীমানা, অনুচ্ছেদ ২ এ ক তে রাষ্ট্রধর্ম। এই যে এইভাবে যদি মুখস্থ করি তাহলে at the end of the time এইগুলো কিন্তু আমাদের মনে থাকবে না এবং আমরা ভুলে যাব। সেম জিনিস সেম থিং আপনার একটা বন্ধু যদি টেকনিক্যালি মনে রাখে ও পরীক্ষায় ভালো করতে পারবে, কিন্তু আপনি যদি টেকনিক্যালি মনে না রাখতে পারেন আপনি কিন্তু পরীক্ষায় খুবই ভালো করতে পারবেন না। সো আমরা তাহলে এইগুলো একটু দেখি আমরা এইগুলো তাহলে টেকনিক্যালি কিভাবে মনে রাখবো। তাহলে প্রথমেই আসা যাক হচ্ছে অনুচ্ছেদ ১। অনুচ্ছেদ ১ বলছে প্রজাতন্ত্র। আচ্ছা, তাহলে পৃথিবীর যেকোনো সংবিধানের শুরুতেই কি থাকা উচিত? ওই দেশের নাম বা ওই দেশের প্রজাতন্ত্র সম্পর্কে কিছু লিখে থাকা উচিত। সিমিলারলি আমাদের দেশের সংবিধানেও অনুচ্ছেদ ১ এ প্রজাতন্ত্র নিয়ে আলোচনা করা আছে। এরপর হচ্ছে অনুচ্ছেদ ২। অনুচ্ছেদ ২ এ যদি প্রজাতন্ত্র দেশ হলে অবশ্যই তার কি থাকবে? সীমানা। কাজেই আমাদের পরের অনুচ্ছেদ অর্থাৎ অনুচ্ছেদ ২ এ প্রজাতন্ত্রের কি নিয়ে আলোচনা করা আছে? প্রজাতন্ত্রের সীমানা নিয়ে আলোচনা করা আছে। ওকে। এরপর হচ্ছে অনুচ্ছেদ ২ এর ক। ২ এর ক তে কি নিয়ে আলোচনা করছে? রাষ্ট্রধর্ম। এটা কিভাবে মনে রাখবো? আচ্ছা, আমরা একটু বলি ১৯৪৭ সালে ভারত উপমহাদেশ যে ভাগ হইছে অর্থাৎ ভারত এবং পাকিস্তান হইছে, এটা কিসের ভিত্তিতে হইছে? সীমানা ভাগ হইছে ধর্মের ভিত্তিতে। কাজেই সীমানার সাথে ধর্মের সম্পর্ক। এইখান থেকে আমরা মনে রাখবো অনুচ্ছেদ ২ এ যেহেতু প্রজাতন্ত্রের সীমানা নিয়ে আলোচনা করা হয়েছে, দ্যাটস অনলি হোয়াই অনুচ্ছেদ ২ এর ক তে রাষ্ট্রধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে। এবার আমরা দেখা যাক হচ্ছে অনুচ্ছেদ ৩। অনুচ্ছেদ ৩ এ আলোচনা করা আছে রাষ্ট্রভাষা নিয়ে। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আছে যে ও আচ্ছা একজন জিজ্ঞাসা করছেন ভাই প্রশ্নগুলো কিভাবে হবে? আচ্ছা প্রশ্ন কিভাবে হবে এটা আমি বলে দিব, তারপরে বলি পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসবে যে বাংলাদেশের রাষ্ট্রভাষা সংবিধানের কোন অনুচ্ছেদে আলোচনা করা আছে? অনুচ্ছেদ ১, ২, ৩, ৪। আমরা অ্যান্সার করব কি অনুচ্ছেদ ৩। এভাবে প্রশ্ন হবে। আবার প্রশ্ন আসতে পারে ধরেন বাংলাদেশের রাজধানী বা মানবাধিকার বা সংগঠন করার অধিকার বা কথা বলার অধিকার, বাক স্বাধীনতা সংবিধানের কোন অনুচ্ছেদে আলোচনা করা আছে? তখন ওই অপশনে ৪ টা অনুচ্ছেদ নাম্বার দেওয়া থাকবে। অনুচ্ছেদ ১৭, অনুচ্ছেদ ৩৭, অনুচ্ছেদ ৩৬, অনুচ্ছেদ ৩৫। আপনাদের ওখান থেকে সঠিক অ্যান্সার বের করে আনতে হবে। তো আশা করি বুঝা গেল। ওকে, যাই হোক আমরা শেষে গিয়ে আরেকটু আমি আলোচনা করব ডন্ট ওরি যে কোন অনুচ্ছেদ থেকে মানে প্রশ্নগুলো কিভাবে হবে এটা আপনাদের হিন্টস দেওয়া হবে। আচ্ছা, তো যেটা বলছিলাম অনুচ্ছেদ ৩ এ রাষ্ট্রভাষা নিয়ে আলোচনা করা আছে। এখন এটা মনে রাখবো কিভাবে? আচ্ছা, আমরা দেখেন ওই যে শহীদ মিনার আছে না? আমরা যদি শহীদ মিনারের দিকে লক্ষ্য করি, শহীদ মিনারের একদম মিডলে যে মিনারটা থাকে ওই মিনারটা কিছুটা এইরকম। আচ্ছা, আমি এটাতে আঁকতে পারবো কিনা আমি জানি না। আচ্ছা, কিছুটা এরকম। তো ওই মিনারে এরকম কয়টা খাম্বা থাকে? ৩ টা থাকে। এই যে এখান থেকে মনে রাখবো অনুচ্ছেদ ৩ এ কি নিয়ে আলোচনা করা আছে? রাষ্ট্রভাষা নিয়ে। ওকে, এবার আসা যাক হচ্ছে অনুচ্ছেদ ৪। অনুচ্ছেদ ৪ এ কি নিয়ে আলোচনা করছে? জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক। আচ্ছা, জাতীয় সংগীতের সাথে আমরা জাতীয় সংগীত যখনই বাজানো হয় অধিকাংশ ক্ষেত্রে পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীতের সাথে পতাকার সম্পর্ক আর পতাকার সাথে জাতীয় প্রতীকের সম্পর্ক। সো এইখান থেকে আমরা মনে রাখবো যে অনুচ্ছেদ ৪ এ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক ৩ টা নিয়েই আলোচনা করা আছে। এখন প্রশ্ন হলো যে জাতীয় সংগীত এইখান থেকে অনুচ্ছেদ ৪ টা কিভাবে মনে রাখবো? এটাও মনে রাখার একটা টেকনিক আছে। আচ্ছা, যেকোনো অনুষ্ঠানে আমরা বলি যেকোনো অনুষ্ঠানে জাতীয় সংগীত যখন গাওয়া হয় সেটা ১০ চরণ গাওয়া হয়। কিন্তু যদি বাদ্যযন্ত্রে বাজানো হয় তাহলে কয় চরণ বাজানো হয়? ৪ চরণ। এই যে যেকোনো অনুষ্ঠানে যেহেতু জাতীয় সংগীতের ৪ চরণ বাজানো হয়, এইখান থেকে আমরা মনে রাখবো অনুচ্ছেদ ৪ এ কি নিয়ে আলোচনা করা আছে? জাতীয় সংগীত। ওকে, আশা করি এটা ক্লিয়ার হইল। এবার আসা যাক হচ্ছে অনুচ্ছেদ ৫। অনুচ্ছেদ ৫ এ বাংলাদেশের রাজধানী ঢাকা। এই এইটা নিয়ে আলোচনা করা আছে। তাহলে অনুচ্ছেদ ৫ এ বাংলাদেশের রাজধানী নিয়ে আলোচনা করা আছে। এটা মনে রাখবো কিভাবে? এটা মনে রাখার টেকনিক হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী হইছে মোট ৫ বার।
এখানে যে সালগুলো দেওয়া আছে 1610, 60, 5, 1947, 1971 সাল, এগুলো মনে রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন। এটা আসলে টেকনিক মনে রাখার জন্য, যে ঢাকা যেহেতু বাংলাদেশের 5 বার রাজধানী হয়েছে, কাজে এইখান থেকে আমরা মনে রাখবো আহ রাজধানী সম্পর্কে আলোচনা করা আছে আমাদের সংবিধানের অনুচ্ছেদ 5-এ। আরেকটা টেকনিকে মনে রাখা যায়, ঢাকা, এটা 5টা লেটার আছে, সেখান থেকে মনে রাখবো ঢাকা যেহেতু বাংলাদেশের রাজধানী, সেহেতু বাংলাদেশের রাজধানী কোথায় এবং কোনটি হবে এইটা লিখা আছে অনুচ্ছেদ 5। ওকে, এবার আসা যাক হচ্ছে অনুচ্ছেদ 6। অনুচ্ছেদ 6 হচ্ছে নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে আলোচনা করা আছে। এটা মনে রাখবো কিভাবে? এই যে নাগরিকত্ব, এই শব্দে মোট কয়টা অক্ষর আছে? 6টা অক্ষর। এই যে দন্ত ন, গ, র, ক, ত, ব, 6টা অক্ষর আছে। যেহেতু 6টা অক্ষর আছে, এই জন্য আমরা হচ্ছে এইখান থেকে মনে রাখবো যে অনুচ্ছেদ 6 বাংলাদেশের, আচ্ছা এটা একটু, এইখান থেকে আমরা মনে রাখবো যে অনুচ্ছেদ 6-এ নাগরিকত্ব নিয়ে আলোচনা করা আছে। আচ্ছা, এই অনুচ্ছেদ 6-এ কিন্তু এই যে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশী হিসেবে পরিচিত হবেন, এইটা হচ্ছে অনুচ্ছেদ 6-এ লেখা আছে। আচ্ছা, অনুচ্ছেদ 7-এ লেখা আছে সংবিধানের প্রাধান্য। 7-এর 1-এ আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং 7-এর 2-এ আছে সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছেন, আচ্ছা ভাইয়া এই যে 7-এর ক, 7-এর খ, এই বিষয়গুলো কি? আচ্ছা, এইটা একটু ক্লিয়ার করি। ধরেন আমাদের সংবিধান 1972 সালে লেখা হয়েছে, যেটা আমরা সংবিধান রচনার ইতিহাস বা ব্যাকগ্রাউন্ড থেকে জানলাম। 1972 সালে লেখা হয়েছে। তো তখন সংবিধানের অনুচ্ছেদ ছিল হচ্ছে কয়টা? আমাদের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা একটু আগেই আমরা দেখেছি, সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে 153টি। এই যে সংবিধানের মোট উপাদান 11টা ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা ভাগে একাধিক অনুচ্ছেদ আছে, এরকম করে মোট অনুচ্ছেদ হচ্ছে 153টা, এবং 7টি তফসিল, 1টি প্রস্তাবনা। আচ্ছা, এই যে 153টা অনুচ্ছেদ আছে 1972 সালে সংবিধান রচনার পর, বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে আমাদের বাংলাদেশে শাসন ক্ষমতায় আসছে, তখন তারা যখন আহ, সংবিধান পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জন বা সংশোধন করতে চাইছে বা মানে চেঞ্জ করতে চাইছে, তখন কিছু কিছু অনুচ্ছেদ নতুন করে তারা আমাদের সংবিধানে অ্যাড বা সংযোজন করছে। আচ্ছা, এখন ধরেন কিছু কিছু অনুচ্ছেদ যদি অ্যাড বা সংযোজন করে, তাহলে তখন বিষয়টা দাঁড়াবে, ধরেন অনুচ্ছেদ 1, অনুচ্ছেদ 1-এর পর অনুচ্ছেদ 2, অনুচ্ছেদ 2-এর পরে আরেকটা অনুচ্ছেদ যুক্ত যদি হতো, তাহলে সেই অনুচ্ছেদের নাম কত হতো? অনুচ্ছেদ 3। অনুচ্ছেদ 3 হলে অনুচ্ছেদ 3-এ যে রাষ্ট্রভাষা আছে এটা চেঞ্জ হয়ে অনুচ্ছেদ 4 হতো, অনুচ্ছেদ 5 হতো, অনুচ্ছেদ 6 হতো, এইভাবে পরিবর্তন হয়ে যায়। তখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আসলে এটা পরিবর্তন হলে প্রবলেম কি? প্রবলেম মানে এটা বিশাল বড় সমস্যা। ধরেন 1973 সালে একজন বিচারপতি যে একজন রায় দিয়েছে আমাদের সংবিধানের অনুচ্ছেদ 5 নম্বর ধারা অনুযায়ী, মানে অনুচ্ছেদ 5-এর ধারা, উপধারা অনুযায়ী। তো 1977 সালে নতুন একজন সরকার এসে সংবিধান চেঞ্জ করে যে 5-এর জায়গায় অন্য একটা অনুচ্ছেদ চলে আসছে। তখন ওই যে আগে যে বিচারক, সে যে রায় দিছে, তখন সেই রায়টাও পরিবর্তন করতে হতো। মানে তখন সেই রায় যে অনুচ্ছেদের আলোকে রায় দিছে ওইটাও চেঞ্জ করতে হতো, ফলে এটা বিশাল বড় একটা ক্লাশ তৈরি হতো। এই ক্লাশ যেন না তৈরি হয়, এই ঝামেলা যেন ক্রিয়েট না হয়, এই জন্য সংবিধানে যখন নতুন অনুচ্ছেদ সংযোজন করা হয়েছে, তখন তারা করছে কি, এই যে অনুচ্ছেদ 2-এর ক, অর্থাৎ 2 লিখে ক, ক মানে এই যে এইগুলো কিন্তু নতুন অনুচ্ছেদ, এটা কিন্তু এই যে রাষ্ট্রধর্ম এটা পরে যুক্ত করা হয়েছে। তৎকালীন রাষ্ট্রপতি এরশাদের সময় রাষ্ট্রধর্ম, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এটা সংবিধানের যুক্ত করা হয়েছে কততে? অনুচ্ছেদ 2-এ। অনুচ্ছেদ 2-এ যেহেতু প্রজন্মের সীমানা ছিল কিন্তু নতুন অনুচ্ছেদ, এই জন্য 2-এর ক দিয়ে যুক্ত করেছে, 2-এর ক। ঠিক একইভাবে আপনি দেখেন এই যে এখানে 7-এর ক, 7-এর খ, তার মানে এই দুইটা অনুচ্ছেদ আসলে পরে যুক্ত করা হয়েছে, কিন্তু 7-এর পরে 8, 9 অনুচ্ছেদ দিয়ে যুক্ত করা হয়নি কেন? কারণ 8, 9 আগে থেকেই যে অনুচ্ছেদ গুলো আছে ওইগুলো তো তাহলে আসলে চেঞ্জ হয়ে যাইত। দ্যাটস এটা এইভাবে করা হয়েছে। আচ্ছা, ওকে, তাহলে এই বিষয়টা বোঝা গেল। এখন আরেকটা প্রশ্ন, ঠিক আছে ভাইয়া, তাহলে 7-এর ক, 7-এর খ এটা তো বুঝলাম, তাহলে 7-এর 1, 7-এর 2 কি? আচ্ছা, এটা একটু বলি।
7-এর 1 7-এর 2 হলো এই যে মূল যে অনুচ্ছেদ মানে অনুচ্ছেদ 7 এটার হচ্ছে একটা ব্যাখ্যা। যেমন সংবিধানের প্রাধান্য, এই প্রাধান্যটা আসলে কেমন এইটাকে বোঝানোর জন্য মানে এই 7-এর 1 7-এর 2 এটা একই অনুচ্ছেদকে ব্যাখ্যা করছে। এটা বোঝা গেল? মানে সেম অনুচ্ছেদকে জাস্ট ব্যাখ্যা করছে। আর 7-এর ক 7-এর খ এগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন অনুচ্ছেদ, অর্থাৎ আগের অনুচ্ছেদের সাথে কোনো মিল নাই, মিল নেই। ওকে, তাহলে 7-এ অনুচ্ছেদ 7-এ সংবিধানের প্রাধান্য আলোচনা করা হয়েছে এবং 7-এর 1-এ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, 7-এর 2-এ সংবিধানের প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। আচ্ছা, প্রশ্ন এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে বিসিএস প্রিলিমিনারিতে যে 7-এর অনুচ্ছেদ 7-এ সংবিধানের প্রাধান্য নিয়ে আলোচনা করেছে। 7-এর 1-এ প্রজাতন্ত্রের সকল, আচ্ছা এটা তো পড়লাম। তাহলে 7-এর কতে কি নিয়ে আলোচনা করা আছে? সংবিধানের বাতিল স্থগিতকরণ ইত্যাদি রাষ্ট্রদ্রোহিতার শামিল। আচ্ছা, খতে আলোচনা করেছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য, অর্থাৎ সংবিধানের মৌলিক কাঠামো, এই মৌলিক কাঠামো কখনো পরিবর্তন করা যাবে না। বিষয়টা বোঝা গেল? ওকে, এবার আসা যাক হচ্ছে দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগে আসলে কয়টা অনুচ্ছেদ আছে? অনুচ্ছেদ সংখ্যা হলো হচ্ছে 18টা, অর্থাৎ অনুচ্ছেদ 8 থেকে অনুচ্ছেদ 25। তাহলে মোট 18টা অনুচ্ছেদ আছে। ওকে, এই 18টি অনুচ্ছেদের মধ্যে অনুচ্ছেদ 8-এ আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্রপতি পরিচালনার মূলনীতি কি কি? রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 4টি। একটা হচ্ছে জাতীয়তাবাদ, একটা হচ্ছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, আরেকটা হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার, আরেকটা হচ্ছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। এই 4টা অনুচ্ছেদ, এটা মনে রাখবো কিভাবে? আচ্ছা, আমরা যদি 4-কে 2 দ্বারা গুণ দেই তাহলে কত হয়? 4 দুগুণে 8। কাজেই রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেহেতু 8টি, 4 গুণন 2 4 দুগুণে 8, সেখান থেকে মনে রাখবো হচ্ছে 8 নম্বর অনুচ্ছেদে, অর্থাৎ 8 নং অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি, 4 দুগুণে 8, 4 এর দ্বিগুণ তাহলে 8, সেখান থেকে আমরা মনে রাখবো 8 নং অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনা করা আছে। ওকে, তো রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেহেতু 4টি, এই 4টি মূলনীতি নিয়ে পরের 4টি অনুচ্ছেদ গঠিত। যেমন অনুচ্ছেদ 9 আছে জাতীয়তাবাদ, অনুচ্ছেদ 10 আছে সমাজতন্ত্র শোষণ মুক্তি, অনুচ্ছেদ 11-তে আছে গণতন্ত্র ও মানবাধিকার। এটা মনে রাখার উপায় হলো গণতন্ত্র ও মানবাধিকার, এখানে মোট ওয়ার্ড আছে হচ্ছে 11টা, সেখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার এবং সেখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে গণতন্ত্র মানবাধিকার, এটি হচ্ছে অনুচ্ছেদ 11-তে লেখা আছে। ওকে, এবার আসা যাক হচ্ছে অনুচ্ছেদ 12-তে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা করা আছে। এইটা কিভাবে মনে রাখবো? 12 থেকে বাড়াবাড়ি। আচ্ছা, ধর্ম নিয়ে আমরা জানি আমরা বাড়াবাড়ি করা ঠিক না। তাহলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না, সেইখান থেকে আমরা মনে রাখবো অনুচ্ছেদ 12-তে ধর্ম নিরপেক্ষতা নিয়ে আলোচনা করা আছে। এরপর অনুচ্ছেদ 13-তে আছে মালিকানা নীতি। আমাদের যে মালিকানা, এই মালিকানা নীতি 3 ধরনের, একটা রাষ্ট্রীয়, একটা সমবায়ী, একটা হচ্ছে ব্যক্তিগত। তাহলে যেহেতু মালিকানা নীতি হচ্ছে 3 ধরনের, 3 এর সাথে 1 মিলিয়ে হয় 13, সেইখান থেকে আমরা মনে রাখবো অনুচ্ছেদ 13-তে মালিকানা নীতি নিয়ে আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ 14-তে কৃষক ও শ্রমিকের মুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। এটা মনে রাখবো কিভাবে? আমরা জানি 1971 সালের 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।
অর্থাৎ সেই দিন বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। আচ্ছা, হত্যা করলে আসলে তার আত্মা কি হয়? মুক্তি পায়। কি থেকে মুক্তি পায়? পৃথিবীর এই মায়া থেকে মুক্তি পায়। সেইখান থেকে আমরা মনে রাখবো 14ই ডিসেম্বর, যেহেতু শহীদ বুদ্ধিজীবীদের আত্মা মুক্তি পাইছিল, সেখান থেকে আমরা মনে রাখবো কৃষক ও শ্রমিকের মুক্তি। এইটা আরেকটা ভাবেও মনে রাখা যায় অনুচ্ছেদ 14 কিভাবে। আমরা জানি 1971 সালে আসলে যে যুদ্ধটা হয়েছিল এটা তো আসলে গণমানুষের যুদ্ধ ছিল। এই যুদ্ধে সিংহভাগ অংশগ্রহণ ছিল হচ্ছে কৃষক এবং শ্রমিক বা দিনমজুরদের। অর্থাৎ গরিব মানুষরা সিংহভাগ ভাবে যুদ্ধে পার্টিসিপেশন ছিল বা পার্টিসিপেট করছিল। তো সেইখান থেকে আমরা মনে রাখবো কৃষক শ্রমিকের মুক্তি হয়েছিল 14ই ডিসেম্বর, যে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, অর্থাৎ তাদের আত্মা মুক্তি পাইছিল, সেখান থেকে মনে রাখবো। কৃষক শ্রমিক যেহেতু আবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তো সেই থ্রুতে আমরা স্ট্র্যাটেজিক্যালি এটা মনে রাখা যায় যে কৃষক শ্রমিকের মুক্তি এটা আলোচনা করা হয়েছে অনুচ্ছেদ 14-তে। এবার আছে যে হচ্ছে অনুচ্ছেদ 15। অনুচ্ছেদ 15 হচ্ছে মৌলিক প্রয়োজন। আচ্ছা, মানুষের মৌলিক প্রয়োজন কি কি? অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি হচ্ছে মৌলিক উপকরণের ব্যবস্থা। আচ্ছা, মৌলিক অধিকার এবং মৌলিক প্রয়োজন দুইটাই কিন্তু ভিন্ন জিনিস। মৌলিক অধিকার, রাষ্ট্র যদি আপনার অধিকার ক্ষুণ্ণ করে বা আপনি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবেন, কিন্তু মৌলিক প্রয়োজন ক্ষুণ্ণ হইলে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার কোনো সুযোগ নেই। এই বিষয়টা আমরা অনেকেই বুঝি না। যদি বলা হয় আচ্ছা বাবা বলো তো যে মৌলিক অধিকার কয়টা, সবাই বলবে যে 5টা: অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এখন মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়, তাহলে আপনি কি, এগুলো যদি মৌলিক অধিকার হয়, তাহলে আমরা এখন না খেয়ে আছি, মানে ক্ষুধার্ত, অন্ন নাই, তাহলে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। যেহেতু মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা যায়, তাহলে আমরা কি করব? সকালে একটা মামলা, দুপুরে একটা মামলা, রাতে একটা মামলা, সন্ধ্যায় একটা মামলা, পরের দিন আবার একটা মামলা, যে না খেয়ে আছি, পোশাক নাই, চিকিৎসা নাই। তো মামলার চাপে তো দেশ পরিচালনা করা কঠিন হয়ে যাবে। কাজেই মৌলিক অধিকার এটা ভিন্ন জিনিস। মৌলিক অধিকার কোনগুলো? যে এগুলো আসলে রক্ষা করতে কোনো টাকা পয়সা খরচ হয় না। যেমন আপনার কথা বলার অধিকার, যেমন আপনার ধর্মীয় স্বাধীনতা, যেমন আপনার নিরাপত্তার অধিকার। এগুলো রাষ্ট্র আপনাকে দিতে বাধ্য। তো এইগুলো ভঙ্গ হইলে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারেন। এগুলো হলো মৌলিক অধিকার। আর মৌলিক প্রয়োজন হচ্ছে অন্ন, বস্ত্র, চিকিৎসা, স্বাস্থ্য, বাসস্থান ইত্যাদি। তো মৌলিক প্রয়োজন, মৌলিক প্রয়োজন আর কি। তো মৌলিক প্রয়োজন কয়টি? মোট 5টি: অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা এবং চিকিৎসা। এই মৌলিক প্রয়োজন যেহেতু 5, এখান থেকে এই সাথে এক যুক্ত করলে হয় 15। সেইখান থেকে আমরা মনে রাখবো অনুচ্ছেদ 15-তে আলোচনা করা আছে হচ্ছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা নিয়ে। ওকে, এরপর হচ্ছে অনুচ্ছেদ 16-তে হচ্ছে গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব। এটা কেমনে মনে রাখবো? আচ্ছা, 16ই ডিসেম্বর আমরা জানি 1971 সালে আমরা বিজয় লাভ করি, অর্থাৎ আমাদের মহান বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। তো 16ই ডিসেম্বরে কিন্তু এই যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল গ্রামীণ অর্থনীতি এবং হচ্ছে কৃষি খাত, ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। কাজেই যেহেতু 16ই ডিসেম্বরে আমরা বিজয় দিবস উদযাপন করি, কাজেই 16ই ডিসেম্বরে গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব নিয়ে সব থেকে বেশি ভাববার প্রয়োজন আছে। এই জায়গা থেকে আমরা মনে রাখবো অনুচ্ছেদ 16-তে আলোচনা করা আছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। এবার আসা যাক হচ্ছে অনুচ্ছেদ 17। অনুচ্ছেদ 17 কি নিয়ে আলোচনা করা হচ্ছে? অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। এটা কি আমি মনে রাখবো? অবৈতনিক শিক্ষা একটি ভালো জিনিস, আর আমরা ভালো জিনিসের সাথে আসি। আসি থেকে 17 সেইখান থেকে আমরা মনে রাখবো অনুচ্ছেদ 17-তে আলোচনা করা হয়েছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা নিয়ে। এবার আসা যাক হচ্ছে অনুচ্ছেদ 18-তে আলোচনা করা আছে হচ্ছে জনস্বাস্থ্য ও নৈতিকতা নিয়ে। আচ্ছা, এই জিনিসটা একটু বোঝার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি। সেটা হলো, দেখেন, 18 বছর বয়স অতি কি দুঃসহ, এরকম একটা কবিতা ছিল সম্ভবত, আমি রাইট নাও রিকল করতে পারতেছি না। তো এই 18 বছর বয়সে বেসিক্যালি আমাদের সকলের বয়ঃসন্ধিকাল চলে। ওই সময় আমাদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আমরা ছন্ন ছাড়া ঘুরে বেড়াই। আমরা খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করি না। ফলে আমাদের কি হয়? স্বাস্থ্যহানি ঘটে। আমাদের স্বাস্থ্যহানি মানেই তো সেটা জনস্বাস্থ্য। এবং 18 বছর বয়সের পরে একটা শিশু বা একটা বাচ্চা থেকে সে কিন্তু 18 বছর একজন বালক বা বালিকায় পরিণত হয়। ওই সময় এই যে নৈতিকতাবিহীন, নীতি নৈতিকতাবিহীন কাজকর্ম করাটা বেড়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা মনে রাখবো যে অনুচ্ছেদ 18-তে আলোচনা করা আছে জনস্বাস্থ্য এবং নৈতিকতা।
তো 18 বছরে যেহেতু নৈতিকতা এবং জনস্বাস্থ্যের প্রশ্ন আসে সেখান থেকে মনে রাখবো জনস্বাস্থ্য ও নৈতিকতা আলোচনা করা আছে অনুচ্ছেদ 18-তে। এবং 18 ক-তে আলোচনা করা আছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। যেহেতু ওই সময় বালক বালিকারা হচ্ছে পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করার পরিবর্তে তাদের ধ্বংস করার চেষ্টা করতে পারে, যেহেতু তাদের ওই সময় হিতাহিত জ্ঞান থাকে না, তারা সবেমাত্র একটা বয়ঃসন্ধিকালীন সময় চলে আসে, সেইখান থেকে মনে রাখবো 18 ক-তে আলোচনা করা আছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। আচ্ছা, গেল 18 নম্বর অনুচ্ছেদ। 1919-এ আমাদের সংবিধানে অনুচ্ছেদ 19-এ আলোচনা করা আছে সুযোগের সমতা। একটা বিষয় বলি, এটা মনে রাখবো কিভাবে, 19 সংখ্যাটা কিন্তু যথেষ্ট অসম। অসম কি? 19 সংখ্যায় সব থেকে ছোট অঙ্ক আছে, অঙ্ক কি 1, 1 সব থেকে ছোট অঙ্ক। আর সব থেকে বড় অঙ্ক কি? মানে অঙ্ক তো কয়টা বলেন তো? অঙ্ক 10টা না? 0, 1, তারপর হচ্ছে 2, তারপর 3, ডট 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 4। তা আমি যদি বলি শূন্য তো আসলে কোনো ভ্যালু নাই, শূন্য বাদ দিয়ে এই যে 10টা অঙ্কের মধ্যে সব থেকে ছোট অঙ্ক কয়টা? 1, সব থেকে বড় অঙ্ক 9। তাহলে 19 সংখ্যাটা সব থেকে অসম না? এখানে সব থেকে ছোট এবং সব থেকে বড় আছে, তাহলে তাদের মধ্যে যে সমতা, এই সমতা সব থেকে বেশি না? এই জন্য আমরা বলতে পারি না যে 19 সংখ্যাটা সব থেকে অসম। যেহেতু 19 সংখ্যাটা সব থেকে অসম, এইখান থেকে আমরা মনে রাখবো অনুচ্ছেদ 19-এ সুযোগের সমতা নিয়ে আলোচনা করা আছে। বিষয়টি কি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি? ওকে, আমরা বুঝতে পারলে আমরা প্রসিড করি। ওকে, আমি একটু আপনাদের রেসপন্স দেখি কি অবস্থা সবার। আচ্ছা আচ্ছা, এতটুকু পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, ওকে, কোনো প্রবলেম নাই ভাইয়া। বুঝতে পারতেছি খুব ভালো করে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে প্রসিড করি। আচ্ছা, এবার আসা যাক যে অনুচ্ছেদ 20। অনুচ্ছেদ 20-এ আমাদের সংবিধানের অনুচ্ছেদ 20-এ আলোচনা করা আছে অধিকার ও কর্তব্য রূপে কর্ম। আচ্ছা, অনুচ্ছেদ 21-এ আলোচনা করা আছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। এটা খুবই ইম্পর্টেন্ট এই অনুচ্ছেদটা, যেহেতু আপনারা সরকারি কর্মকর্তা হবেন, অফিসার, তো সেহেতু এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীর যে কর্তব্য কি হবে সেই সম্পর্কে আলোচনা করা আছে অনুচ্ছেদ 21-এ। এবং অনুচ্ছেদ 21-এর 2-এ আলোচনা করা আছে সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। এটা আমাদের সরাসরি মুখস্থ করতে হবে। হুবহু পরীক্ষার প্রশ্নে এরকম উঠায় দিবে যে আচ্ছা, সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্ম নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে? অ্যান্সার হবে 21-এর 2 নম্বর অনুচ্ছেদে। ওকে, এরপর অনুচ্ছেদ 22-এ আলোচনা করা আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। এটা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখবো দুইটা জিনিসকে দুই ভাগ করা। দুইটা জিনিস কি কি এখানে? নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ। আচ্ছা, বিচার বিভাগ মানে বুঝি, নির্বাহী বিভাগ মানে মানে এক্সিকিউটিভ বডি, মানে ধরেন সরকারকে আমরা বলি নির্বাহী বিভাগ, সে আইনগুলো ইমপ্লিমেন্ট করে, বাস্তবায়ন করে। বিচার বিভাগ তো বিচার করে। আচ্ছা, তো এই নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ, তাহলে দুইটা জিনিস দুই ভাগে ভাগ করা হয়। এই জন্য দুইটা জিনিস, এই যে দুই 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 আর দুই কত হলো? 22। তাহলে দুইটা জিনিস দুই ভাগে ভাগ করা হয়। তাহলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ কত নম্বর অনুচ্ছেদে আলোচনা করা আছে? অনুচ্ছেদ 22। এরপর অনুচ্ছেদ 23-এ আলোচনা করছে জাতীয় সংস্কৃতি। এই যে সংস্কৃতি কৃতির ত থেকে আমরা মনে রাখবো হচ্ছে 23, সেইখান থেকে মনে রাখবো অনুচ্ছেদ 23-এ জাতীয় সংস্কৃতি নিয়ে আলোচনা করা হচ্ছে। 23-এর কতে 23-এ যদি জাতীয় সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়, তাহলে জাতীয় সংস্কৃতির অন্যতম একটা কম্পোনেন্ট বা উপাদান হলো উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী সম্প্রদায় সংস্কৃতি। এইটা আলোচনা করা আছে 23-এর কতে। আশা করি বোঝা গেল। অনুচ্ছেদ 14-তে অনুচ্ছেদ 24-এ আলোচনা করা আছে জাতীয় স্মৃতিস্তম্ভ প্রভৃতি। আচ্ছা, তো এটা আমরা মনে রাখবো। আচ্ছা,
লাস্ট অনুচ্ছেদ দ্বিতীয় ভাগের অনুচ্ছেদ 25, অনুচ্ছেদ 25-এ আলোচনা করা আছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। এই হলো দ্বিতীয় ভাগে যে 8 থেকে 25 নাম্বার অর্থাৎ মোট 18টি অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে কি আলোচনা করা আছে এবং সেগুলো মনে রাখার টেকনিক কি আমরা দেখলাম। এবার আসা যাক হচ্ছে তৃতীয় ভাগ। তৃতীয় ভাগে মৌলিক অধিকার, যেটা একটু আগে বললাম, একটা মৌলিক প্রয়োজন, একটা হচ্ছে মৌলিক অধিকার, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। মৌলিক প্রয়োজন এটা রাষ্ট্র আপনাকে এই মৌলিক প্রয়োজন যেন আপনি খুব সহজে আহরণ করতে পারেন, এই জন্য রাষ্ট্র হচ্ছে আপনাকে সহজভাবে তার জন্য ইনফ্রাস্ট্রাকচার বা নানা কিছু করে দিতে পারে, কিন্তু সে রাষ্ট্র বাধ্য নয়। কিন্তু মৌলিক অধিকার এটা দিতে রাষ্ট্র বাধ্য। আপনি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবেন। তো এই মৌলিক অধিকার আলোচনা করা আছে আমাদের সংবিধানের তৃতীয় ভাগে। কত কত অনুচ্ছেদ? অনুচ্ছেদ 26 থেকে 47-এর ক পর্যন্ত। আচ্ছা, প্রথমেই আমরা দেখি অনুচ্ছেদ 27-এ আলোচনা করা আছে আইনের দৃষ্টিতে সমতা। এটা মনে রাখবো কিভাবে, 27-এ সমতা, 27-এ সমতা, 27-এ সমতা। এভাবে কয়েকবার পড়লেই দেখবেন আপনার মাথায় ধরে যাচ্ছে যে অনুচ্ছেদ 27-এ আলোচনা করছে আইনের দৃষ্টিতে সমতা। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। এইটা আলোচনা করা আছে হচ্ছে অনুচ্ছেদ 27-এ। অনুচ্ছেদ 28-এ আলোচনা করা আছে ধর্মীয় প্রভৃতি কারণে হচ্ছে বৈষম্য না করা। 28-এ আছে রাষ্ট্র গণ জীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করিবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা অনুচ্ছেদ। অনুচ্ছেদ 28, অনুচ্ছেদ 28-এর 2। আচ্ছা, অনুচ্ছেদ 29-এ আছে হচ্ছে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। এটা কিভাবে মনে রাখবো? আচ্ছা, এটা মনে রাখার একটা সহজ উপায় হলো দেখেন, আগে কিন্তু চাকরিতে আবেদন করার সর্বশেষ বয়স সীমা ছিল 30। তাহলে সেইখান থেকে আমরা মনে রাখবো 29 বছর বয়সে চাকরিতে আর মাত্র 1 বছর থাকে, তাই সমতা নিশ্চিত করা জরুরি। সেই বিষয়টা মাথায় রেখে আমরা সেখান থেকে মনে রাখবো অনুচ্ছেদ 29। অনুচ্ছেদ 29-এ আলোচনা করা আছে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা সম্পর্কে। আচ্ছা, এবার আসা যাক হচ্ছে অনুচ্ছেদ 31। 31-এ আছে আইনের আশ্রয় লাভের অধিকার। এরপর অনুচ্ছেদ 33-এ আছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। এই যে আমরা অনেক সময় পুলিশি হয়রানির অনেকে শিকার হইতে পারে, এটা যেন না হয়, দ্যাটস ওয়াই কারণ না জানিয়ে গ্রেপ্তার না করে এবং 24 ঘন্টার মধ্যেই নিকটস্থ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা, এই বিষয়টা, এই জরুরি নির্দেশনা, এইটা আছে হচ্ছে অনুচ্ছেদ 33-এ। আচ্ছা, অনুচ্ছেদ 33 পর্যন্ত আমরা জাস্ট একটু মনে রাখতে হবে। এবার আসা যাক অনুচ্ছেদ 36 থেকে অনুচ্ছেদ 39 পর্যন্ত। এই 4টা অনুচ্ছেদ আমাদের কনসিস্টেন্টলি বা সিরিয়ালি বা সিকোয়েন্সলি মনে রাখতে হবে। কিভাবে? ধরেন আপনি একটা সমাবেশে যাচ্ছেন, তাহলে সমাবেশে যাইতে গেলে আপনার একটা চলার স্বাধীনতা লাগবে। তাহলে চলার স্বাধীনতা কত নাম্বার অনুচ্ছেদে আছে? অনুচ্ছেদ 36-এ। তো চলে অর্থাৎ চলাফেরা করার পর আপনি সমাবেশ স্থলে উপস্থিত হলেন, সেখানে সমাবেশ করবেন। এই সমাবেশের স্বাধীনতা কত নাম্বার অনুচ্ছেদে আছে? 37-এ। তো ওই সমাবেশ করে আপনারা সিদ্ধান্ত নিলেন যে আপনারা একটা সংগঠন ফর্ম করবেন। তাহলে সংগঠনের স্বাধীনতা এইটা কত নাম্বার অনুচ্ছেদে উল্লেখ আছে? ঠিক তার পর অনুচ্ছেদে 38। আচ্ছা, সংগঠন ফর্ম করার অন্যতম কারণ হলো ওইখানে আপনি চিন্তা এবং বিবেক দিয়ে স্বাধীনভাবে আপনি কোনো কিছু ভাববেন বা আপনার বাক স্বাধীনতা থাকবে। এইটা কত নাম্বার অনুচ্ছেদে আছে? এটা আছে ঠিক তার পরের অনুচ্ছেদে 39 নাম্বার অনুচ্ছেদে। এখন এই যে চিন্তা, বিবেক বা বাক স্বাধীনতা যাদের থাকবে, নিশ্চয়ই তাদের একটা কি থাকতে হবে? পেশা থাকতে হবে। এজন্য পেশা বা বৃত্তির স্বাধীনতা, এটা তো 40 নাম্বার অনুচ্ছেদে। এই যে এতটুকু। তাহলে 36 থেকে 40 নাম্বার অনুচ্ছেদ কিভাবে মনে রাখবেন? আপনি রাস্তায় হাঁটা চলাফেরা করতেছেন, চলাফেরা স্বাধীনতা, এটা অনুচ্ছেদ 36 আলোচনা করেছে। চলতে চলতে একটা সমাবেশ করলেন, এটা 37 নম্বর অনুচ্ছেদে আলোচনা করে সমাবেশ থেকে একটা সংগঠন ফর্ম করলেন, এটা 38 নম্বর অনুচ্ছেদে আলোচনা করছে সংগঠন ফর্ম করার রিজন কি? চিন্তা বিবেকের স্বাধীনতা পাবেন, আপনি বাক স্বাধীনতা থাকবে, এটা 39 নম্বর অনুচ্ছেদে আছে। এবং
এই যে চিন্তা, বিবেক স্বাধীনতা বা বাক স্বাধীনতা থাকবে যাদের, তাদের একটা স্পেসিফিক একটা পেশা থাকবে। তাহলে পেশা বা বৃত্তির স্বাধীনতা এটা কত নম্বর অনুচ্ছেদে আলোচনা করছে? ঠিক তার পরের অনুচ্ছেদে 40 নম্বর অনুচ্ছেদ। এইভাবে এভাবে করে আমরা অনুচ্ছেদ 36 থেকে অনুচ্ছেদ 40 পর্যন্ত খুব সুন্দর করে মনে রাখতে পারি টেকনিক্যালি আর কি। এরপর অনুচ্ছেদ 41 এ আলোচনা করা আছে ধর্মীয় স্বাধীনতা। এটা মনে রাখবো কি? মনে রাখবো কিভাবে? আমরা ওই যে তাবলিগ জামাতের, যারা তাবলিগ জামাত করেন, তো দেখবেন ওনারা এক চিল্লা দেয়। এক চিল্লা সমান কতদিন? 40 দিন। তাহলে 40 এ কয় চিল্লা হয়? এক চিল্লা। তাহলে 40 এ 4 আর 1 কত হলো? 41। তাহলে অনুচ্ছেদ 41 এ কি নিয়ে আলোচনা করা আছে? ধর্মীয় স্বাধীনতা। আচ্ছা, এখানে একটা বিষয়, ধর্মীয় স্বাধীনতা আর ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য না করা, এই দুইটা জিনিস কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। ধর্মীয় স্বাধীনতা মানে সকল ধর্মের মানুষ সমান স্বাধীনতা ভোগ করবে, অর্থাৎ তার ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবে নির্দ্বিধায় এবং বাধাহীন ভাবে। আর আহ ধর্মীয় ধর্মের কারণে বৈষম্য করা না মানে কি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যে ধর্ম অনুসারী হোক না কেন, ধর্মীয় কারণে কাউকে কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। এই জিনিসটা আছে 28 নম্বর অনুচ্ছেদে। এই দুইটা জিনিস কিন্তু আবার আপনারা ভুলে ফেললেন না, হ্যাঁ? আচ্ছা, এবার আসা যাক হচ্ছে অনুচ্ছেদ 42। অনুচ্ছেদ 42 এ আছে সম্পত্তির অধিকার এবং অনুচ্ছেদ 43 এ আছে গৃহ ও যোগাযোগের রক্ষণ। আচ্ছা, এই হলো 43 নাম্বার অনুচ্ছেদ। এরপর অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ আছে, যেমন আইন, শাসন ও বিচার ও অন্যান্য বিভাগ সম্পর্কে। তো অনুচ্ছেদ 48 এ আছে হচ্ছে রাষ্ট্রপতি। অনুচ্ছেদ 63 তে আছে হচ্ছে যুদ্ধ। জাতীয় সংসদের সম্মিলিত ও আচ্ছা, অনুচ্ছেদ 48 নিয়ে আরেকটু আলোচনা করুন। অনুচ্ছেদ 48 এ রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করা আছে। তো রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। তিনি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত অন্য সকল কাজ প্রধানমন্ত্রীর পরামর্শে সম্পাদন করেন। তাহলে আমাদের যে বাংলাদেশের রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত সংকুচিত ক্ষমতা। না, রাষ্ট্রপতির কাজ কি আসলে? রাষ্ট্রপতির কাজ দুইটা, একটা প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ করা। বাকি যে কোনো কাজ করতে গেলে রাষ্ট্রপতির কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ প্রয়োজন হয়। এইটাই হলো রাষ্ট্রপতির, বাংলাদেশের রাষ্ট্রপতির সীমাবদ্ধতা। আমরা বলি না রাষ্ট্রপতি ইজ ওয়ান কাইন্ড অফ এ সিম্বলিক ফিগার, মানে একটা প্রতীকী ফিগার মাত্র। তো এটা হলো তার রিজন, রাষ্ট্রপতির পাওয়ার বা ক্ষমতা। এটা আলোচনা করা হচ্ছে 48 অনুচ্ছেদে, অনুচ্ছেদ 48 এ। আচ্ছা, এবার আসা যাক হচ্ছে অনুচ্ছেদ 63। অনুচ্ছেদ 63 তে আলোচনা করা আছে যুদ্ধ সম্পর্কে। তো ধরেন বাংলাদেশের উপরে যদি কোনো দেশ অ্যাটাক বা আক্রমণ করে, তাহলে এই আক্রমণ করলে পাল্টা আক্রমণ করা যাবে কি যাবে না, এটা ডিপেন্ড করবে আমাদের জাতীয় সংসদের উপর। জাতীয় সংসদের সম্মতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না বা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশ নেবে না। অনুচ্ছেদ 64, 64 তে আছে অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল কাকে বলে? আমরা অনেক সময় টেলিভিশনে শুনি যে অ্যাটর্নি জেনারেল এটা বলছে ওইটা বলছে। অ্যাটর্নি জেনারেল হলো একটা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা থাকে, অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে কেউ যদি মামলা করে, মানে আপনি ধরেন রাষ্ট্রীয় যে অধিকারগুলো সংরক্ষণ করার কথা, রাষ্ট্র যে অধিকারগুলো সংরক্ষণ করার কথা, আপনি এই অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, তখন আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কেস ফাইল করতে পারবেন। তখন ওই মামলাটা যে লড়বেন রাষ্ট্রের পক্ষ থেকে, সেই আইন কর্মকর্তা বা লয়ারের যিনি প্রধান চিফ, তাকে আমরা বলি অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হলো রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। শুধু যে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কেস ফাইল করলে অ্যাটর্নি জেনারেল বা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এরা সেটা নিয়ে কাজ করবে তা না। ধরেন সামহাউ কোনো কারণে যদি রাষ্ট্র, আপনি রাষ্ট্রীয় অধিকার মানে রাষ্ট্র বিরোধী কাজ করেন, রাষ্ট্র আপনার বিরুদ্ধে মামলা করবে, তখন ওই রাষ্ট্রের মামলাটা লড়বেন হচ্ছে রাষ্ট্রের লয়ার, আইনজীবী। তো তাদের প্রধান হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, এরপর অনুচ্ছেদ 65 তে আছে জাতীয় সংসদ প্রতিষ্ঠা, অর্থাৎ আমাদের জাতীয় সংসদে এই যে 300টা আসন থাকবে এবং সংরক্ষিত নারী আসন থাকবে 50টা, মোট 350 জন সংসদ সদস্য থাকবেন। এইটা সম্পর্কে ডিটেইলে আলোচনা করা আছে হচ্ছে অনুচ্ছেদ 65 তে। আচ্ছা, ওকে।
এরপর অনুচ্ছেদ ৬৬-তে আলোচনা করা আছে সংসদ সদস্যের যোগ্যতা অযোগ্যতা। এখানে একটা মজার বিষয় বলি, সংসদ সদস্য যারা হন তারা তো রাষ্ট্রের মানে ল মেকার বা আইন নির্মাতা বা আইন যারা তৈরি করেন, জাতীয় সংসদের কাজ কি আইন তৈরি করা, মানে মেইন কাজ আর কি। তো এই আইন যারা তৈরি করেন তাদের আসলে যোগ্যতা কি হবে এটা আলোচনা করা আছে ৬৬-তে। তো তাদের যোগ্যতা কি জানেন? তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কেমন হবে এটা কোথাও বলা নাই। তাদের যোগ্যতা হবে যে তারা বাংলাদেশের নাগরিক হবে এবং তারা দেউলিয়া হওয়া যাবে না, অপ্রকৃতস্থ বা হচ্ছে পাগল হওয়া যাবে না, বিদেশি নাগরিক হওয়া যাবে না, দেওয়ানি বা তার বিরুদ্ধে ফৌজদারি কোনো মামলা যদি ২ বছরের দণ্ডপ্রাপ্ত হয় এইটা থাকা যাবে না, সেই মামলাটা উইথড্রন থাকতে হবে। এগুলো হচ্ছে যোগ্যতা অযোগ্যতা। আচ্ছা, এরপর অনুচ্ছেদ ৭০ আছে ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিং হচ্ছে খুব ইম্পর্টেন্ট সংসদীয় রীতির একটা ধারা। ফ্লোর ক্রসিং কাকে বলে? যেমন ধরেন আমাদের জাতীয় সংসদে বা ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় সংসদ আমরা যেটাকে বলি, এমপিরা যেখানে কথাবার্তা কয় আর কি সহজ ভাষায় বললে, এই জাতীয় সংসদে বেসিক্যালি দুইটা গ্রুপ থাকে, একটা সরকারি দল একটা বিরোধী দল। তো ধরলাম কথার কথা সরকারি দল কোন একটা প্রস্তাবনা জাতীয় সংসদে উত্থাপন করছে, তো ওই উত্থাপন করার ফলে ওই সরকারি দলেরই কোনো একজন এমপি ওই সরকারি দলের উত্থাপিত প্রস্তাবের বিরুদ্ধে একটা কথা বলছে বা ভোট দিছে আর কি, তখন এইটাকে বলা হবে হচ্ছে ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিং যিনি করবেন তিনি তার সংসদ সদস্য পদ শূন্য হয়ে যাবে। তার সংসদ সদস্য পদ শূন্য হয়ে যাবে, এটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। আচ্ছা, ফ্লোর ক্রসিং বিরোধী দলের ক্ষেত্রে হইতে পারে। যেমন ধরেন বিরোধী দল থেকে কোন একটা প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করা হলো, তো সঙ্গত কারণে যদি বিরোধী দল প্রস্তাবটা উত্থাপন করছে, কাজেই বিরোধী দলের যারা সাংসদ তারা সবাই ওই পক্ষে ভোট দিবে। যদি বিপক্ষে ভোট দেয় ওই প্রস্তাবনা, তখন ওই বিরোধী দলের যে সাংসদ তাদের উত্থাপিত প্রস্তাবের বিপক্ষে ভোট দিলে ওই সাংসদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। এটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিং করলেই ওই সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। তাহলে ফ্লোর ক্রসিং কি? ফ্লোর ক্রসিং হলো নিজ দলের উত্থাপিত কোনো মানে জাতীয় সংসদে নিজ দলের, সেটা সরকারিও হইতে পারে বিরোধী দলও হইতে পারে, নিজ দল কর্তৃক উত্থাপিত কোনো প্রস্তাবনায় যদি ওই সংসদ সদস্য ভোট দেয় তখন এটাকে বলা হবে ফ্লোর ক্রসিং। এবং ফ্লোর ক্রসিং করলে শাস্তি কি? তার সংসদ সদস্য পদ শূন্য হয়ে যাবে, অর্থাৎ সে আর এমপি থাকবে না, সোজা কথা। আচ্ছা, ফ্লোর ক্রসিং আরেকভাবে হইতে পারে, ধরেন সরকারি দলের কোনো একজন এমপি ওই দল থেকে পদত্যাগ করলো, এটাকেও ফ্লোর ক্রসিং বলা হবে। এবং এই পদত্যাগ করার কারণেও তার ওই আসন শূন্য হয়ে যাবে, অর্থাৎ তার এমপি তো আর থাকবে না। ঠিক সিমিলার ভাবে বিরোধী দল থেকেও যদি কোনো সংসদ সদস্য ওই দল থেকে পদত্যাগ করে তখনও ফ্লোর ক্রসিং হবে, মানে ওইটাকে বলা হবে ফ্লোর ক্রসিং, এবং এর ফলেও তার আসন শূন্য হয়ে যাবে। বিষয়টা বোঝা গেল? আচ্ছা, এইখানে ফ্লোর ক্রসিং এর আমি কিছু আন্ডারস্কোর করে কিছু কথাবার্তা লিখছি, দেখেন। ফ্লোর ক্রসিং হচ্ছে কি, ফ্লোর ক্রসিং এর ভালো মন্দ দিক নিয়ে এখানে আলোচনা করা আছে। ভালো দিক হচ্ছে ঘন ঘন সরকার পতন ও নীতিহীন কেনা বেচা। আচ্ছা, এই যে নীতিহীন কেনা বেচা এটাকে বলা হয় হর্স ট্রেডিং। ফ্লোর ক্রসিং এর একটা ভালো দিক বলি। আচ্ছা, ধরেন সরকার পতন কখন হয়? যখন জাতীয় সংসদে সরকারি দলের তারা ৩০০ আসনের মধ্যে মোট আসন পাইছে হচ্ছে ১৭০টা, অর্থাৎ তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করছে। এখন বিরোধী দলের কোন এমপি বা বিরোধী দল যদি ওই ১৭০ জন এমপির মধ্যে ৭০ জন এমপিকে মোটিভেট করে এবং মোটিভেট করে তার দলের বিরুদ্ধে ভোট দেয় বা এবং বলে যে তোমরা পদত্যাগ করে আমাদের দলে যোগ দাও। ধরেন সরকারি দল তো ১৭০টা আসন পাইছে আর বিরোধী দল পাইছে ১৩০টা, মোট আসন ৩০০টা, ৩০০টার মধ্যে সরকারি দল ১৭০টা আসন অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করছে।
এখন বিরোধী দল কি করলো, একটা চক্রান্ত করলো। চক্রান্তটা কিরকম, ওরা সরকারি দলের ওই 170 জন সাংসদের মধ্যে বা এমপির মধ্যে 70 জন সাংসদকে বা এমপিকে কিনে নিল টাকা দিয়ে, যে তোমরা ওই সরকারি দল থেকে পদত্যাগ করে আমাদের দলে এসে যুক্ত হও। তো যুক্ত হলে তাহলে বিরোধী দলের কয়টা আসন ছিল আগে, 130, আরো 70টা আসন যুক্ত হলে কয়টা হলো, 200টা আসন। 200টা আসন যোগ হলে তখন কি আর সরকার দল গঠন করতে পারবে? নাকি তখন তো হচ্ছে সরকারের পতন হয়ে যাবে। পতন হলে বিরোধী দল সরকার গঠন করবে। কাজে এই যে এটা যেন না হয়, এই জন্য ফ্লোর ক্রসিং এর বিধান রাখা হয়েছে। অর্থাৎ কোন সাংসদ যদি ওই দল থেকে পদত্যাগ করে, তখন ওই পদত্যাগ করে সে অন্য দলের এমপি হবে এই সুযোগ নাই। তার ওই এমপিত্বই বাতিল হয়ে যাবে। অর্থাৎ ওই আসন, ওই সংসদীয় আসনটা শূন্য হয়ে যাবে। তখন ওই আসনে আবার উপনির্বাচন হবে। ব্যাপারটা হলো এইরকম। তো এই যে নীতিহীন কেনা বেচা, সরকার নীতিহীন কেনা বেচা, হর্স ট্রেডিং যাদেরকে বলা হয়, এটা বন্ধ করার অন্যতম একটা ভালো দিক হলো এই ফ্লোর ক্রসিং। আর মন্দ দিক কি? মন্দ দিক হলো দলের যে ভুল সিদ্ধান্ত, এর বিরুদ্ধে কোনো এমপি আসলে ভোট দিতে পারে না। ধরেন সরকারি দল বা বিরোধী দল কোনো একটা প্রস্তাবনা রাখছে জাতীয় সংসদে, কিন্তু এটা ভুল সিদ্ধান্ত বোঝা যাচ্ছে। কিন্তু যেহেতু এখানে ফ্লোর ক্রসিং হওয়ার ভয় থাকে, অর্থাৎ এমপিত্বই চলে যাবে, সেহেতু সে দলের বিরুদ্ধে গিয়ে কোনো ভোট দিতে পারে না। এই ক্ষেত্রে তার কিছুটা বাকস্বাধীনতা ক্ষুণ্ণ হয়। এটা হচ্ছে ফ্লোর ক্রসিং এর একটা খারাপ দিক। তো এই হলো ফ্লোর ক্রসিং। এরপর হচ্ছে 1972 বলতেছে, অনুচ্ছেদ 72 সংসদ অধিবেশন, অর্থাৎ সংসদ অধিবেশন কখন সমাপ্তি হবে এবং পরবর্তী অধিবেশন কত দিনের মধ্যে হবে, এটা নিয়ে আলোচনা করা আছে অনুচ্ছেদ 72। এটা একটু ক্লিয়ার করি, সংসদ অধিবেশন বলতে কি বোঝায়, এটা আপনারা আসলে সবাই জানেন। সংসদ অধিবেশন মানে সংসদ বসা, কে আমরা বলি সংসদ অধিবেশন। তো একটা সংসদ অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তী সংসদ অধিবেশন কত মাস পরে হবে, এইটা কোন অনুচ্ছেদে লেখা আছে? অনুচ্ছেদ 72-এ। তো অনুচ্ছেদ 72-এ লেখা আছে যে সংসদের এক অধিবেশনের সমাপ্তি শেষ হলে পরবর্তী সংসদ অধিবেশনের মধ্যে সময়সীমা থাকবে 60 দিন। অর্থাৎ 60 দিন পরে আবার সংসদ অধিবেশন বলবে। ধরেন এখন সংসদ অধিবেশন হইল ঠিক এক্সাক্ট, সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 60 দিন। অর্থাৎ 60 দিনের মধ্যেই পরবর্তী সংসদ অধিবেশনটা বসতে হবে। যদি 7 দিনের কম সময়ে বসে কোনো সমস্যা নেই। যেমন এখন সংসদ হইলো, এটা হচ্ছে জুলাই মাস, পরের মাস অর্থাৎ 1 মাস পরে হচ্ছে আগস্ট। আজকে 24 তারিখ, পরবর্তী আগস্টের 24 তারিখে সংসদ অধিবেশন বসতে পারে। কিন্তু আজকে 24 তারিখ, আগস্টের 24, সেপ্টেম্বরের 24, তাহলে 2 মাস হইলো। তাহলে সেপ্টেম্বরের 24-এ 2 মাস হলে 2 মাসের পরে কোন সংসদ অধিবেশন বসা যাবে না। অর্থাৎ দুইটা সংসদ অধিবেশনের মধ্যবর্তী সময় হবে সর্বোচ্চ 60 দিন। আচ্ছা, এটা এই যে এই নিয়ে আলোচনা করা আছে অনুচ্ছেদ 72-এ। অনুচ্ছেদ 77-এ আলোচনা করা আছে হচ্ছে ন্যায়পাল। ন্যায়পাল খুবই ইম্পর্টেন্ট। ন্যায়পাল হলো সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ সৃষ্টি করতে পারে। ন্যায়পাল সরকারের যে কোনো বিভাগ এবং বিচারকের সিদ্ধান্ত সম্পর্কিত অভিযোগের তদন্ত করতে পারে। এটাকে বলা হয় হচ্ছে ন্যায়পাল। অনুচ্ছেদ 80-তে আলোচনা করছে আইন প্রণয়ন পদ্ধতি। আমাদের সংসদে আইন আসলে প্রণয়ন হবে কিভাবে, সেটা নিয়ে আলোচনা করা আছে অনুচ্ছেদ 80-তে। অনুচ্ছেদ 81-তে আলোচনা করা আছে অর্থ বিল। অনুচ্ছেদ 87-তে আলোচনা করা আছে বার্ষিক আর্থিক বিবরণী বা বাজেট। এটাকে বাজেট বলা হয়। 87, এটা মনে রাখবে কিভাবে, 87 এখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে 7-এ 80। বাজেট অধিবেশন যখন হয় তখন দেখবেন বাজেট অধিবেশনে কোনো প্রস্তাবনা পাশ করে তখন কিন্তু স্পিকার বলে এই আহ, জাতীয় সংসদে এই প্রস্তাবের কারা পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, বা না, যারা বিপক্ষে আছেন তারা না বলুন। ওই যে যারা হ্যাঁ বলে 7-এ 80, সেখান থেকে আমরা মনে করি 87। অনুচ্ছেদ 87-তে আলোচনা করেছে বাজেট সম্পর্কে। অনুচ্ছেদ 93 আলোচনা করেছে অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। তো অধ্যাদেশ কি, এইটা নিয়ে একটু আলোচনা করি।
ওকে, আইন এবং অধ্যাদেশের মধ্যে বেসিক একটা পার্থক্য আছে। আচ্ছা, আইন হলো স্থায়ী, অধ্যাদেশ হলো অস্থায়ী। আচ্ছা, এই বিষয়টা একটু বুঝায় বলি যে স্থায়ী এবং অস্থায়ী এই ব্যাপারটা আসলে কি। অধ্যাদেশও এক ধরনের আইন। আইন তো আইন, এটা আমরা জানি। আইন মানে সোজা মানে খুব সহজ ভাষায় কি করা যাবে কি করা যাবে না, এইটাকে আমরা বলি আইন। অধ্যাদেশ ওয়ান কাইন্ড অফ ল, কিন্তু এটা হচ্ছে অস্থায়ী, আইনটা হচ্ছে স্থায়ী। তাহলে আইন এবং অধ্যাদেশের মধ্যে পার্থক্য বুঝতে হলে আইন কিভাবে প্রণীত হয় এই ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে। আইন প্রণীত হয় জাতীয় সংসদে, অর্থাৎ জাতীয় সংসদে এমপিরা একটা আইন হচ্ছে পাশ করে, সেটা হচ্ছে বিল আকারে উত্থাপিত হয় জাতীয় সংসদে। যেমন ধরেন চুরি করলে যে কোনো কিছু চুরি করলে 3 মাসের জেল বা এত টাকা হচ্ছে উম, জরিমানা, এইটা একটা আইন। তো এই আইনটা প্রথমে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হইতে হয়। সংখ্যাগরিষ্ঠ ভোট বলতে 50% বেশি ভোটে। 50% বেশি মানে কি, যেমন ধরেন জাতীয় সংসদ অধিবেশন এই মাসে বসলো, তো এই মাসে জাতীয় সংসদে এই আইনটা পাশ হবে। তো এই জাতীয় সংসদে মোট সাংসদ উপস্থিত আছে হচ্ছে 60 জন। তাহলে 50% বেশি কি হবে, 60-এর অর্ধেক 30 + 1 31 জন। 31 জন সাংসদ যদি ওই আইনের পক্ষে ভোট দেয় তখন সেইটা হচ্ছে পাশ হতে পারে। কিভাবে? তো আইন আসলে প্রথমে বিল আকারে উত্থাপিত হয়। বিল ব্যাপারটা কি, এই যে কেউ যদি কোনো কিছু চুরি করে তাহলে তার 3 মাসের জেল হবে, এইটা জাতীয় সংসদে প্রস্তাবনা আকারে প্রথমে উত্থাপিত হবে। কোনো একজন সাংসদ বলবে যে আমরা একটি আমাদের বাংলাদেশের জন্য একটা আইন করতে চাচ্ছি। সেই আইনটা হবে যে একজন চোর যদি কোনো জিনিস চুরি করে তাহলে তার 3 মাসের জেল হবে, কথার কথা। তাহলে এই যে প্রস্তাবনা এইটাকে সংসদে উত্থাপন করা হবে, যেটা সেটা আইন হিসেবে না, সেটা বিল আকারে। এই বিলটা যখন সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোটে মানে ওই দিন জাতীয় সংসদে যে কয়েকজন সাংসদ উপস্থিত থাকবে তাদের সংখ্যাগরিষ্ঠ, নট 300 জন সাংসদের সংখ্যাগরিষ্ঠ। যেমন ধরেন একটা জাতীয় সংসদে মোট এমপি থাকে হচ্ছে 300 জন। তো কোনো আইন বা বিল পাশ করতে হলে 300 জনের সংখ্যাগরিষ্ঠ কত, 151 জন। 151 জন ভোট লাগবে হচ্ছে না, যদি 300 জন উপস্থিত থাকে তাহলে হচ্ছে 151টা ভোট লাগবে। কিন্তু ধরেন জাতীয় সংসদ অধিবেশন বসছে, ওই দিন উপস্থিত আছে মাত্র হচ্ছে 100 জন সাংসদ, তাহলে ওই দিনের উপস্থিতির উপর উপস্থিতির সংখ্যাগরিষ্ঠ, তাহলে 100 জনের সংখ্যাগরিষ্ঠ কত হবে, 50 + 1 51 জন। বিষয়টা কি বোঝা গেল? এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। কোন একটি বিল জাতীয় সংসদে উত্থাপিত হয় আইন হিসেবে পাশ করার জন্য মোট ভোটের প্রয়োজন হয় ওই সংসদে উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সাংসদের ভিত্তিতে। তাহলে উপস্থিত থাকতে হবে, উপস্থিত যে কয়জন থাকবে ওই সংসদ অধিবেশনে সেই কয়েকজন সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোটে যে কোনো বিল প্রথমে পাস হবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই যে চুরি করলে 3 মাসের জেল হবে, এটা বিল আকারে একজন সাংসদ উত্থাপন করলো এবং এটা সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হলো। এই বিলটা তখন মাননীয় রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে এবং রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে ওই বিলে সিগনেচার করবেন। যদি সিগনেচার করেন বা সম্মতি দেন তাহলেই সেটা আইনে পরিণত হবে। বিষয়টা কি বোঝা গেল? আচ্ছা, আইনে পরিণত হবে। এখন প্রশ্ন হলো রাষ্ট্রপতি যদি সিগনেচার না করেন তখন কি হবে? আচ্ছা, রাষ্ট্রপতি সিগনেচার না করলে যদি 15 দিন হয়ে যায়, 15 দিন পরে অটোমেটিক সেটা আইনে পরিণত হবে। অর্থাৎ রাষ্ট্রপতি সিগনেচার করতে বাধ্য। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে, রাষ্ট্রপতি যদি সিগনেচার করে না করে যদি ওই বিলটা সংশোধনী করে, যেমন রাষ্ট্রপতি চাচ্ছে চুরি করলে 3 মাস না 7 মাস জেল হবে, তিনি একটা সংশোধনী দিলেন, তখন তিনি চাইলে এই সংশোধনী আকারে পুনরায় জাতীয় সংসদে পাঠাতে পারে। যদি পাঠায় তখন সংসদ মানে সংসদে যে সাংসদ থাকবে তারা যদি মনে করে রাষ্ট্রপতির এটা ঠিক আছে, মানে রাষ্ট্রপতি যেটা বলতেছে
যে আমরা সেটা মানি, সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোটে যদি এটা পাস হয় তখন আবার রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। তখন রাষ্ট্রপতি হচ্ছে ৭ দিন সময় পাবেন সেটা সিগনেচার করার জন্য বা সম্মতি দেওয়ার জন্য। যদি ৭ দিনের মধ্যে সিগনেচার করেন তো সেটা আইনে পরিণত হবে। আর যদি সিগনেচার না করেন তাহলে ৭ দিন পরে অটোমেটিক সেটা আইনে পরিণত হয়ে যাবে। এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, যদি রাষ্ট্রপতি সংশোধনী যে বিল এটা যদি পুনরায় সংসদের কাছে পাঠায়, পাঠানোর পরে সংসদ যদি মনে না করে যে সেটা আমরা সংশোধন করব না, তাহলে ওটা পুনরায় অসংশোধিত অবস্থায় রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারে এবং রাষ্ট্রপতি তখন আর কিছু থাকবে না, সে ৭ দিন সময় পাবে, ৭ দিনের মধ্যে সিগনেচার করলে করবে, না করলে ৭ দিন পরে সেটা আইনে পরিণত হবে। তাহলে এই যে আইন তৈরি করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা বোঝা গেল কিনা? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আইন তৈরি করার প্রক্রিয়া আমরা বুঝতে পারলাম এবং এই আইনটা কিন্তু স্থায়ী একটা লতে পরিণত হয়ে যাবে। আমাদের সংবিধানে এটা যুক্ত হবে এবং এটা লতে পরিণত হবে এবং এই অনুযায়ী আমাদের যে জাজ বা বিচারপতিরা আছে তারা বিচার করবে। এখন প্রশ্ন হলো যে আহ, জরুরি অবস্থায় বা কোনো এক অকারেন্সের ভিত্তিতে যদি জাতীয় সংসদ কার্যকর না থাকে তখন কি হবে? যেমন ২০২৪ সালে যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের পরে এই আমাদের কিন্তু কোনো জাতীয় সংসদ কার্যকর ছিল না। অর্থাৎ কোনো জাতীয় সংসদ ছিল না, কারণ কোনো নির্বাচন হয়নি। তারপর তো জাতীয় সংসদ নাই, তো তখন কি আসলে আইন প্রণয়নের প্রয়োজন হইতে পারে না? উত্তর হচ্ছে পারে। তখন রাষ্ট্রপতি নিজেই আইন জারি করতে পারে। অর্থাৎ রাষ্ট্রপতি বলল যে চুরি করলে ৩ মাসের জেল, এটা আইন হিসেবে আমি হচ্ছে জারি করলাম। তখন ওই আইনটাকে আইন না বলে সেটাকে বলা হবে হচ্ছে অধ্যাদেশ। তাহলে অধ্যাদেশ কে জারি করতে পারে? রাষ্ট্রপতি। বিষয়টা বোঝা গেল? এবং অধ্যাদেশ এটাকে অস্থায়ী কেন বলা হয়? এই যে রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করলো, অর্থাৎ আইন নিজে জারি করলো জাতীয় সংসদের উপস্থিতি ছাড়া, এইটা যখন সংসদ অধিবেশন বসবে, সংসদ অধিবেশন বসার পরে উইদিন 30 ডেজ, আচ্ছা এটা আমি সম্ভবত আমার এক্সাক্ট খেয়াল নাই, 30 দিন অথবা 60 দিনের মধ্যে এটাকে পাশ করে নিতে হয় সংসদে। পাশ করলে তখন আবার সেটা আইনে পরিণত হবে। যদি সংসদ অধিবেশন বসার পরে রাষ্ট্রপতি যে অধ্যাদেশগুলো জারি করছিল সেগুলো যদি সংসদে পাশ না হয় তখন সেইগুলো অটোমেটিক বাতিল হয়ে যাবে। এই জন্য অধ্যাদেশকে বলা হয় হচ্ছে অস্থায়ী আইন, আর আইন তো সেটা স্থায়ী। ওকে, তাহলে বিষয়টা কি ক্লিয়ার হইলো? ক্লিয়ার না হইলে যেহেতু রেকর্ড থাকবে আপনারা পরে আবার এটা রিপিট আকারে শুনে নেবেন। তাহলে অনুচ্ছেদ 23-এ অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা, এটা নিয়ে আলোচনা আছে। এই যেখানে লেখা আছে সংসদ অধিবেশন না থাকলে বা ভেঙে গেলে রাষ্ট্রপতির জরুরি প্রয়োজনে অধ্যাদেশ বা অধ্যাদেশকে ইংরেজিতে বলে অর্ডিন্যান্স জারি করতে পারেন, যার শক্তি আইনের সমান কিন্তু স্থায়িত্ব আইনের সমান না। আচ্ছা, এরপর অনুচ্ছেদ 94 থেকে 95 উল্লেখ আছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা ও বিচারপতি নিয়োগ। অনুচ্ছেদ 16 কোয়াতে আছে বিচার বিভাগীয় কর্মচারীগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন। অনুচ্ছেদ 117 আছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। এই যে 117 একসাথে অনেক কিছু, এখান থেকে আমরা মনে রাখবো প্রশাসনিক ট্রাইব্যুনাল। অনুচ্ছেদ 118 এবং 123 আছে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন অনুষ্ঠানের সময়সূচি। অনুচ্ছেদ 137 আছে সরকারি কর্ম কমিশন। 37তম বিসিএস এ এই প্রশ্নটা আসছিল, অনুচ্ছেদ 137 কি নিয়ে আলোচনা আছে, সেখান থেকে আমরা মনে রাখবো অনুচ্ছেদ 137 সরকারি কর্ম কমিশন বা বিপিএসসি নিয়ে আলোচনা করা আছে। এবং আমাদের এই সংবিধান মাঝে মধ্যে সংশোধন করার প্রয়োজন হয় বা সংশোধন করে। এই যে সংবিধান সংশোধন পদ্ধতি, যে 3/2 ভাগ ভোট লাগবে, এই রিলেটেড যে ডিটেইল আলোচনা, এইটা আলোচনা করা আছে হচ্ছে অনুচ্ছেদ 142-এ। এই যে যে উচ্ছেদগুলো আমরা পড়লাম ইলাবোরেটলি এবং টেকনিক্যালি, যে বিষয়গুলো মনে রাখলাম, আমরা যদি বারবার এগুলো রিপিট রিভিশন করি তাহলে ইনশাআল্লাহ এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা খুব সুন্দরভাবে সলভ করতে পারবো আশা করি। আচ্ছা, এবার আসা যাক হচ্ছে সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট নিয়ে। আমরা এখান থেকে কয়েকটা সংশোধনী খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো পঞ্চম সংশোধনী। আচ্ছা, সংশোধনীগুলো সবগুলো পড়ে ফেলবো, তার মধ্যে পঞ্চম সংশোধনী একটু বেশি গুরুত্বপূর্ণ। এটা একটু আমরা পড়ে দেখবো। ষষ্ঠ 12তম, আচ্ছা 15তম সংশোধনী গুরুত্বপূর্ণ কারণ এই সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং 7 অনুচ্ছেদের সংযোজন এবং রাষ্ট্র ধর্ম প্রসঙ্গ অখণ্ডতা রক্ষা বিধান এটা আলোচনা করা আছে। তাহলে 15 সংশোধনী এবং পঞ্চম সংশোধনী এই দুইটা, আরেকটা এই চতুর্থ সংশোধনী,
এই ৩ টা সংশোধনী একটু ভালোভাবে আমরা দেখে যাব। প্রশ্ন আসছে বেসিক্যালি ৩ টা থেকে আসবে, অন্যগুলো থেকেও আসতে পারে। বাট আমরা এই ৩ টা একটু গুরুত্ব দিয়ে দেখব, বাকিগুলোও দেখব, ৩ টা গুরুত্ব দিয়ে দেখব। ওকে। তাহলে শপথ গ্রহণ ও পরিচালনাকারী আমাদের সংবিধানের ৩য় তফসিলে এটা আলোচনা করা আছে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে রাষ্ট্রপতি কাকে কাকে শপথ পাঠ করাতে পারে? প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধান বিচারপতি। তাহলে এদেরকে শপথ পড়াবে হচ্ছে রাষ্ট্রপতি। আচ্ছা, আর স্পিকার কাকে কাকে শপথ পড়াতে পারে? রাষ্ট্রপতিকে, সংসদ সদস্য বা এমপি এবং প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার বৃন্দ, তাদেরকে শপথ পড়াতে পারে হচ্ছে স্পিকার। আর প্রধান বিচারপতি কাকে শপথ পড়াতে পারে? প্রধান বিচারপতি শপথ পড়াতে পারে সুপ্রিম কোর্টের যারা অন্যান্য বিচারপতি আছেন বা মহা হিসাব নিরীক্ষক ও সরকারি কমিশন চেয়ারম্যান, সরকারি কমিশনের চেয়ারম্যান ও সদস্যকে শপথ পড়াবেন হচ্ছে প্রধান বিচারপতি। এই অংশটুকু আমরা একটু ভালোভাবে দেখব। দেখলেই আজকে যতটুকু আলোচনা করলাম আপনারা আপনাদের রেফারেন্স বইটা খুব সুন্দর করে দাগায় দেওয়া আছে বেসিক ভিউ, ওইখান থেকে জাস্ট একটু দেখে নিব। ইনশাআল্লাহ কয়েকবার রিভিশন দিলে এইখান থেকে যতগুলো প্রশ্ন আসবে আমরা ইনশাআল্লাহ সর্ট আউট করতে পারবো। সংবিধান আবারও বলি খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য। কাজে এটা যদি খুব ভালোভাবে আপনারা না দেখে যান, প্রিলি এবং রিটেন দুইটা ক্ষেত্রেই খারাপ করবেন। সো আজকে আর কোনো প্রশ্ন আছে কিনা আমরা একটু জেনে নিই, যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, প্রশ্ন আছে কিনা আজকের ক্লাসের উপরে দেখি তো একটু। আচ্ছা, কোনো প্রশ্ন নেই ভাইয়া, ক্লাসটা সুন্দর ছিল। ওকে, প্রশ্ন নাই। ঠিক আছে, প্রশ্ন নাই, প্রশ্ন নাই। আচ্ছা, প্রশ্ন না থাকলে আজকের ক্লাস এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে যুক্ত হবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আরেকটা বিষয়, আপনাদের কালকে পরীক্ষা আছে, সো আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন। এক্সাক্ট সময় পরীক্ষা শুরু হবে, সবাই পরীক্ষা দিবেন আশা করি। সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।